নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামায়াতে ইসলামী, সিদ্ধান্ত আজকের মধ্যে। স্বস্তির মেট্রো রেল বন্ধ, আবারও ভোগান্তিতে নগরবাসী। সাম্প্রতিক অস্থিরতায় বাড়বে খেলাপি ঋণ, কমবে ব্যাংকের মুনাফা, শঙ্কা বিশ্লেষকদের। প্রভাবশালীদের হুমকিতে দীর্ঘদিন অনুপস্থিত খুলনা মেডিকেলের শীর্ষ কর্মকর্তারা। এবং অলিম্পিক রেকর্ড গড়ে 100 মিটার ব্যাকস্ট্রোকে ম্যাকিনিয়র স্বর্ণ। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ। সবাইকে আমন্ত্রণ সকাল 9টার নিউজ আওয়ারে। সঙ্গে আছি আমি হাসানুল বান্না। শুনছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। নির্বাহী আদেশের মাধ্যমে জামায়াত নিষিদ্ধ করতে চায় সরকার। এ বিষয়ে আজকের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নিষিদ্ধের বিষয়টিও বিবেচনায় আছে সরকারের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার একথা জানিয়েছেন। ৭১-এর মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি জামাতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করতে জোরালো দাবি উঠেছিল শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ৯০-এর দশকে এবং পরে ২০১৩ সালে গণজাগরণে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের একাধিক নেতার মানবতা বিরোধী অপরাধের বিচারে এবং পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত রায়গুলোর বেশ কটিতে জামায়াতের যুদ্ধ অপরাধের প্রমাণ মেলে। তারুণ্যের প্রবল চাপে সরকার জামায়াতের রাজনীতি নিষিদ্ধর পক্ষে মত দিলেও সেজন্য আইন সংস্কার করতে হবে বলে তখন জানানো হয়। সরকারের কর্তা ব্যক্তিরা বলেন, মানবতা বিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি সংগঠনের সাজার বিষয়টিও আইনে যুক্ত করতে হবে। কিন্তু বছরের পর বছর গেলেও সেই আইন আর সংশোধন হয়নি। সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনের জেরে সারা দেশে সহিংসতায় জামায়াতের সরাসরি অংশগ্রহণের তথ্য দেন গোয়েন্দারা। এর পরিপ্রেক্ষিতে সরকার এবার সন্ত্রাসী কার্যকলাপের দায়ে নির্বাহী আদেশ দিয়ে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে চায়। আর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক, যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার। বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তার আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে। মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ কার্যালয়ে এবং সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের সময় আইনমন্ত্রী জামাত নিষিদ্ধে সরকারের অবস্থান জানান। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো বিচার বিভাগীয় আদেশে হয় না। কিন্তু ১৯৭১-এর খুন, ধর্ষণ, লুটতরাজের মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাতকে নিষিদ্ধ করতে প্রয়োজনীয় আইন করা বা আইনের সংস্কার করার বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। বিষয়টিকে বিবেচনাধীন বলছেন আইনমন্ত্রী। যুদ্ধ অপরাধীদের অপরাধের দায়ে বিচার করা এক কথা, জামাতকে নিষিদ্ধ করা আরেক কথা। যুদ্ধ অপরাধের দায়ে যদি এই আইনের যে পরিবর্তনের কথা এবং সংশোধনের কথা আমরা লিখেছি, সেই সংশোধন যদি হতো এবং সেটা হলেও সেটা হবে, এবং সেটা হলে যেটা হবে যে জামাতকে যুদ্ধ অপরাধী হিসাবে বিচার করা হবে। জি বলেন, এটা আপনারা দেখবেন। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। এদিকে দেরিতে হলেও জামায়াত ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দীর্ঘদিন ধরে এ দাবিতে সোচ্চার বিশিষ্টজনেরা। তারা বলছেন, এ সিদ্ধান্তের কারণে নানান অভিঘাত আসতে পারে, তবে সেসব চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে প্রস্তুত থাকতে হবে।
দীর্ঘদিন থেকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও মুক্তিযোদ্ধাদের। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত গণ আদালত এবং পরবর্তীতে গণজাগরণ মঞ্চের দাবিও ছিল জামাত শিবির নিষিদ্ধ করা। নানা দিক থেকে এই দাবির কথা উঠলেও এতদিন দলটিকে নিষিদ্ধ করেনি ক্ষমতাসীনরা। যদিও ২০১৮ সালে উচ্চ আদালতের রায়ে দলটির নিবন্ধন বাতিল করা হয়। তবে চলতি মাসে কোটা সংস্কার আন্দোলনে ভর করে বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস ও সহিংসতা চালায় জামাত শিবির, এমন দাবি সরকারের। পরে সোমবার ১৪ দলের বৈঠকে দলটিকে নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। তবে তাদের আশঙ্কা, এই সিদ্ধান্ত খুব সহজেই মেনে নেবে না জামায়াত ও বিএনপি। এমনকি ভিন্ন নামে দল গঠনও করতে পারে জামায়াত। নিষিদ্ধ করলে যে সন্ত্রাস বন্ধ হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। কারণ জামাতে ইসলামীর অবস্থান এখন শুধু দলের মধ্যে না, তারা তো বেনামে তো দল করেইছে। এমনকি সরকারি দলে ছাত্রলীগ, আওয়ামী লীগের মধ্যে তাদের অনুপ্রবেশ ঘটেছে। যদি নিষিদ্ধ হয় তাহলে কি জামাতের এবং ইসলামিস্টদের বা জঙ্গিদের রাজনীতি বন্ধ হয়ে যাবে বাংলাদেশে? না, অন্য নামে হলেও আসবে। আসল বিষয়টা হচ্ছে রাষ্ট্র এবং সরকার এই ধর্মভিত্তিক জাতীয়তাবাদকে গ্রহণ করবে কি করবে না। এই দুই বিশিষ্টজন মনে করেন, জামাত শিবির নিষিদ্ধ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় নাগরিক সমাজকে সাথে নিয়ে কঠোর থাকতে হবে সরকারকে। জামাতের পাশে বিএনপির মতো একটা বড় দল রয়েছে, বিদেশে পাকিস্তান রয়েছে, তথাকথিত ইসলামিক উম্মা রয়েছে, এমনকি তাদের একটা আন্তর্জাতিক জেহাদি বলয় রয়েছে। সুতরাং তারা খুব সহজে এটা ছেড়ে দেবে মনে করার কারণ নেই। তো তার জন্য সরকারকে, নাগরিক সমাজকে, দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে। তারা কিন্তু রাষ্ট্রটাকেই ইসলামিক রাষ্ট্র বানাতে চায়। এখন এইটা কিন্তু একটা আদর্শগত লড়াই। সেখানে কাউকে নিষিদ্ধ করলেন, কাউকে ছেড়ে রাখলেন, তাতে কিন্তু খুব একটা হেরফের হবে না। হ্যাঁ, সোর্স অফ ফান্ড টার্নগুলি বন্ধ হবে কিছুটা। সব নির্ভর করছে কিন্তু সদিচ্ছার উপরে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে জামায়াত বিএনপির সন্ত্রাসী হামলায় আহতদের খোঁজ খবর নিতে মঙ্গলবার বিকেলে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। গুরুতর আহতদের কষ্ট দেখে এবং বর্বরতার কথা শুনে আবেগ আপ্লুত হতে দেখা যায় তাকে। গত কয়েকদিনে প্রধানমন্ত্রী পঙ্গু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল এবং রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন। আজ থেকে শনিবার পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে কারফিউ শিথিলের সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা। এদিকে নিরাপত্তা বিবেচনায় রেখে সরকার ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা করছে। আর ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে করণীয় ঠিক করতে আজ আলোচনায় বসছে বিটিআরসি। কোটা সংস্কার আন্দোলনের জেরে চলা সহিংসতার বাস্তবতা পর্যালোচনায় মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠকে আইন, শিক্ষা, শিল্প, যোগাযোগ প্রযুক্তি, শ্রম, তথ্য, পররাষ্ট্র এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবেরা অংশ নেন। ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও। বৈঠক জুড়েই গেল কয়েকদিনে চলা সহিংসতার তথ্য তুলে ধরেন নিরাপত্তা বাহিনীর কর্তারা। বিভিন্ন স্থানে নাশকতার তথ্যকে রীতিমতো জঙ্গি তৎপরতা বলে মনে করছেন তারা। আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল ৭টা হতে রাত ৮টা পর্যন্ত সন্ধ্যা আইন কিংবা কারফিউ শিথিল থাকবে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গ্রেপ্তার হয়রানি নিয়ে সতর্ক থাকছে সরকার। গোয়েন্দা তথ্য ছাড়াও ভিডিও ফুটেজের ভিত্তিতেই গ্রেপ্তার চলছে। ভুলক্রমে যদি কেউ আবার নিয়ে আসে, আমাদের থানায় অফিসাররা তাদের চেক করে যাদের
মনে করে যে নিরাপদ তিনি, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। সহিংসতার ঘটনা তদন্তে যে বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে সেটা সদস্য সংখ্যা বাড়ানোর কথাও জানান আইনমন্ত্রী। অনুসন্ধান এবং তদন্তের স্কোপ অনেক বেড়ে গেছে। আমরা চিন্তা ভাবনা করছি যে তদন্ত কমিশনের এখন একজনই সদস্য, আমরা সেটাকে 3 জনে করার সিদ্ধান্ত খুব শিগগিরই হয়তো নিতে পারি। শিক্ষামন্ত্রী বলছেন এইচএসসি পরীক্ষা চালু করা, বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস বা শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়া হবে নিরাপত্তার কথা বিবেচনায় রেখেই। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। মৌখিকভাবে লিখিতভাবে উত্তর দানের জন্য চিঠি দিয়েছিলাম। এখন পর্যন্ত ফেসবুক এবং ইউটিউবের কাছ থেকে আমার জানা মতে বিটিআরসিতে তারা কোনো উত্তর দেয়নি। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। যানজটের শহর ঢাকায় নগরবাসীকে স্বস্তি দিয়েছিল মেট্রো রেল। সহিংসতার কারণে মেট্রো রেল চলাচল বন্ধ থাকায় আবারও ভোগান্তিতে নগরবাসী। 30 মিনিটের পথ যেতে হচ্ছে 2 ঘন্টায়। মেট্রো রেল কবে নাগাদ চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তাই শঙ্কায় সাধারণ মানুষ। আরও জানাচ্ছেন সাদিয়া নান্সি। 18 জুলাইয়ের চিত্র এটি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের মেট্রো স্টেশনে হামলার ঘটনায় বন্ধ রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেল। যানজটের শহর তাই সেই আগের রূপে। গণপরিবহনের জন্য অপেক্ষা আর যাত্রায় ভোগান্তি। বাস পাওয়া যায় কিন্তু ঝুলে, কখনো সিট থাকে না। কিন্তু মেট্রোতে তো মনে করেন 5 মিনিটের মধ্যেই ফার্মগায় চলে যেতে পারতাম, এখন তো সেটা হবে না। উত্তরা থেকে মতিঝিলের 2 প্রান্ত সংযুক্ত করায় খুব কম সময়ে স্বস্তিতে গন্তব্যে যাতায়াত করতে পারতেন নগরবাসী, যার জন্য এখন কেবলই অপেক্ষা। মেট্রো রেল যে সময় চলছে 14-15 মিনিটে চলে যেতাম, এখন তো 3 ঘন্টাও যাওয়া যায় না। উত্তরা যেতে আমার বাসে লাগছে প্রায় 1.5 থেকে 1 ঘন্টা 30 মিনিট এরকম। সো মেট্রোটা অন থাকলে আমার 15 মিনিটেই যাত্রাটা শেষ হইতো। প্রতিদিনের যাত্রী যারা, দুর্ভোগ আর ভোগান্তি যেন তাদেরই বেশি। তার উপর নারী যাত্রীদের গণপরিবহনের যুদ্ধটাও প্রতিদিনের। সিট পাওয়া যায় না, জ্যাম থাকে, দাঁড়াও যাইতে হয়, সময় নষ্ট হয়, অনেকই কষ্ট হয়। মেট্রো রেল বন্ধ থাকায় বাসে যাতায়াত করতে হচ্ছে বেশিরভাগ মানুষের। তাই স্বাভাবিকভাবেই রাস্তায় বেড়েছে যাত্রী চাপ আর যানজটও। মেট্রো রেল না চলাতে বাসের উপরে এটার প্রভাবটা পড়ছে, আমাদের যাতায়াতে চলাফেরা অসুবিধা হচ্ছে, রাস্তায় জ্যাম পড়ে। এমন পরিস্থিতিতে দ্রুত মেরামত করে মেট্রো রেল চালুর দাবি সাধারণ মানুষের। আমাদের প্রত্যাশা যত চালু আর কি আপনার তাড়াতাড়ি হয়, এটাই আর কি কাম্য। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। এবারে দেখব আজকের সংবাদপত্র নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার পাতায়। আপনারা জানেন যে প্রতিদিন সংবাদপত্রের মূল শিরোনামগুলো নিয়ে সাজিয়ে থাকি আমাদের এই আয়োজন। তো আজকে সংবাদপত্রগুলোতে বেশ কিছু খবরাখবর আছে যেগুলো প্রত্যেকটি পত্রিকায় উঠে এসেছে। যেমনটা নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামায়াত, আজকের মধ্যে সিদ্ধান্ত। এছাড়া আরও কিছু আছে যে আজ থেকে স্বাভাবিক হচ্ছে অফিস আদালতের সময়সীমা। এসব খবরগুলো উঠে এসেছে। আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোতে তারা শিরোনাম ছাপিয়েছে, ঢাকায় গ্রেপ্তার 87% রাজনৈতিক পরিচয় নেই। হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল। জাহাঙ্গীরনগর, রাজশাহী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে গতকাল প্রতিবাদ কর্মসূচি হয়েছে, এমন একটি শিরোনাম তারা ছাপিয়েছে। নির্বাহী আদেশে আজ নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির। পরবর্তী পত্রিকা সমকালে তারা শিরোনাম করেছে, কত মানুষ নিহত এখনও জানা যায়নি। এছাড়াও শিরোনাম করেছে, নির্বাহী আদেশে আজই নিষিদ্ধ হচ্ছে জামায়াত। 6 সমন্বয়ককে মুক্তি দিতে 24 ঘন্টার আলটিমেটাম, কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দিল বিক্ষুব্ধ নাগরিক সমাজ, এমন একটি শিরোনাম ছাপিয়েছে দৈনিক সমকাল। এবারে কালের কণ্ঠে তারা শিরোনাম ছাপিয়েছে, যে কোনো সময়ে জামাত শিবির নিষিদ্ধের নির্বাহী আদেশ। এছাড়াও শিরোনাম করেছে, হাইকোর্টের মন্তব্য, এসব মৃত্যু সবার জন্যই দুঃখজনক। পরবর্তী পত্রিকা দৈনিক ইত্তেফাকে তারা শিরোনাম ছাপিয়েছে, কোটা সংস্কার আন্দোলন
16 থেকে 21 জুলাই পর্যন্ত সহিংসতা ও মৃত্যুর তদন্ত করবে বিচার বিভাগীয় কমিশন। এছাড়াও মূল শিরোনাম করেছে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন আজ। দৈনিক যুগান্তরে তারা শিরোনাম করেছে, দেখছেন যে একটি ছবি সম্বলিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মঙ্গলবার কোটা আন্দোলনে নিহতদের স্বজনদের প্ল্যাকার্ড হাতে মৌন অবস্থান। সরকারের নির্বাহী আদেশ জারি আজ, নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির। সংকট কাটাতে অর্থমন্ত্রীকে চিঠি, 5,000 কোটি টাকা ঋণ চায় বিকেএমইএ। পরবর্তী পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, তারা শিরোনাম ছাপিয়েছে জামায়াত শিবির নিষিদ্ধ হচ্ছে আজ, নির্বাহী আদেশে কার্যকর হবে প্রজ্ঞাপন জারি যে কোনো সময়। এছাড়াও শিরোনাম করেছে জাতিসংঘের তদন্তের আহ্বানকে স্বাগত প্রধানমন্ত্রীর, আহতদের দেখতে গেলেন হাসপাতালে। দৈনিক কালবেলাতে তারা শিরোনাম ছাপিয়েছে, দেখছেন একটি ছবি সম্বলিত তারা শিরোনাম ছাপিয়েছে, শিক্ষার্থী নিহত গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্ট এলাকায় মঙ্গলবার প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে গানের মিছিলে বাধা দেয় পুলিশ, অজ্ঞাত আসামির ফাঁদ। এছাড়া তারা শিরোনাম ছাপিয়েছে জামায়াত নিষিদ্ধ হচ্ছে সন্ত্রাস দমন আইনে। দেশ রূপান্তরে তারা শিরোনাম ছাপিয়েছে জামায়াত নিষিদ্ধ হতে পারে আজই। এছাড়াও জার্মান রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী তদন্তে বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে, এমন একটি শিরোনাম তারা ছাপিয়েছে। আজকের পত্রিকাতে তারা শিরোনাম ছাপিয়েছে জামায়াত নেতাদের ধরে ফেলার চিন্তা। এছাড়া শিরোনাম ছাপিয়েছে অনলাইন অফলাইনে প্রতিবাদের লাল রং। বণিক বার্তায় শিরোনাম ছাপিয়েছে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চোখ মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ। দ্য ডেইলি স্টার তার শিরোনাম ছাপিয়েছে ইউএনইউ কল ফর থ্রো দ্য প্রব ইনটু দ্য কিলিং। অ্যানাদার headlines, government largely to blame for huge loss of lives. The Business Standard তার শিরোনাম ছাপিয়েছে a dozen banks in massive drive to raise $1 billion offshore deposits. এই ছিল আমাদের আজকের পত্রিকা নিয়ে আয়োজন পত্রিকার পাতায়। এবারে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। চলমান পরিস্থিতিতে নতুন করে সংকটে দেশের অর্থনীতি। সাম্প্রতিক অস্থিরতার কারণে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়ে ব্যাংক ঋণ পরিশোধের সক্ষমতা হারিয়েছেন। এতে করে বাড়বে খেলাপি ঋণ, কমবে ব্যাংকের মুনাফা, এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আরাফাত ইসলাম শুভ রিপোর্টে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা, ইন্টারনেট বিচ্ছিন্নতা এবং কারফিউর কারণে নতুন করে সংকটের মুখে দেশের অর্থনীতি। বিশেষ করে রপ্তানিমুখী শিল্প আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে করে ব্যাংকের খেলাপি ঋণ আরও বাড়তে পারে বলেও মনে করেন তারা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত মার্চ শেষে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণ দাঁড়ায় 1,82,295 কোটি টাকা, যা এই খাতের বিতরণ করা ঋণের 11.10%। সংশ্লিষ্টরা বলছেন, কিন্তু ব্যাংক খাতের মন্দ ঋণের প্রকৃত পরিমাণ কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানের চেয়ে অন্তত 3 গুণ বেশি। যে নেটওয়ার্ক আছে বাইরে সেটিকে বিশ্লেষকরা বলছেন, উদ্ভূত পরিস্থিতিতে ব্যবসায়ীরা ক্ষতি কাটিয়ে উঠতে না পারলে তার প্রভাব পড়তে পারে ব্যাংকিং খাতে। শঙ্কা আছে খেলাপি ঋণ বাড়ার। ইমেজ ক্ষতিটা কাটিয়ে উঠতে সময় নেবে এবং সময় লাগবে। কতদিনে কাটিয়ে উঠতে পারবে সেটা আমি জানি না, এবং সেটা যদি ইমেজ সংকটটা যদি চলমান থাকে, চলতে থাকে ভবিষ্যতে, এটা যদি আমরা রিপেয়ার করতে না পারি, তাহলে খেলাপি ঋণ বাড়ার একটা সম্ভাবনা আছে। এটাতে কোনো সন্দেহের অবকাশ নেই। খেলাপি ঋণ যদি বাড়ে তাহলে ব্যাংকগুলো তাদের বাড়তি প্রভিশন রাখতে হবে। বাড়তি প্রভিশন যদি রাখে সেটা তাদের লভ্যাংশ কমে যাবে। চলমান অস্থিরতা ব্যাংকিং খাতসহ সামগ্রিক অর্থনীতিতে বহুমুখী প্রভাব ফেলবে উল্লেখ করে অর্থনীতিবিদদের আশঙ্কা, এতে বিদেশি বিনিয়োগকারীদের আস্থাও কমতে পারে। বিনিয়োগ করতে গেলে বিনিয়োগের যে পরিবেশ, আমাদের দেশীয় বিনিয়োগকারী বলি এবং আমরা যদি ফরেন ইনভেস্টর বলি, তো সেই পরিবেশটার জন্য তো আমার এই আজকের যে আমরা যে আন্দোলন দেখছি,
কোটা সংস্কার আন্দোলন, এবং তার প্রেক্ষাপটে সরকারি যে এক্সট্রিম মেজার্স নিচ্ছে, তাহলে একটা বিদেশি বিনিয়োগকারীর জন্য, যদি আমাদের বিদেশি বিনিয়োগ কম, কিন্তু পরিবেশটা সম্পর্কে কি সিগন্যাল দেয়, তাদের যে আস্থা, সেই আস্থা জায়গাটা কোথায় থাকবে? আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা। মুখরিত ক্যাম্পাসে এখন শুনশান নীরবতা, ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙচুরের ক্ষতচিহ্ন। প্রাণচঞ্চল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যেন এক অচেনা রূপ। কেন এমন হলো, কতটা ক্ষতির মুখে পড়ল আবাসিক বিশ্ববিদ্যালয়টি, জানাচ্ছেন সহকর্মী জাহিদ হাসান শাকিল। ক্যামেরায় ছিলেন আব্দুল কাইয়ুম। রাজধানীর অদূরে সবুজে ঘেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সারা বছরই শিক্ষার্থীদের সরব উপস্থিতি আর নানা রকম সাংস্কৃতিক উৎসবে মুখর থাকে দেশের অন্যতম এই বিদ্যাপীঠ। সেই ক্যাম্পাসের এখন ভিন্ন রূপ, শুনশান নীরবতা, চারপাশে নাশকতার ক্ষতচিহ্ন ছড়িয়ে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই বন্ধ হয় বিশ্ববিদ্যালয়, হল ছেড়েছেন শিক্ষার্থীরা। উপাচার্যের বাসভবনে ভাঙচুরের চিত্র এটি। হামলায় ক্ষত বিক্ষত বিভিন্ন হল, ভাঙচুর করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স সহ প্রায় 1 ডজন গাড়ি। ছাত্র আন্দোলনের সুযোগে ঢুকে পড়া সন্ত্রাসীদের এমন নাশকতা, হামলায় আহত হয় শতাধিক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য, ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা। শিক্ষার্থীদের প্রশ্ন, প্রিয় ক্যাম্পাসের কেন এই অচেনা রূপ, আর রাষ্ট্রের সম্পদে আঘাত হানে কারা? ছাত্রদের আন্দোলন পুঁজি করে সুযোগ সন্ধানী সন্ত্রাসীদের চিহ্নিত করার দাবিও শিক্ষার্থীদের। অনুপ্রবেশকারী যারা ছিল আমাদের এই আন্দোলনকে ভিন্ন দিকে দাবিত করার জন্য তারাই কিন্তু এই সমস্ত সহিংসতা ঘটিয়েছে। রাষ্ট্রীয় সম্পদের উপর যে আঘাত, সেটা আসলে কখনোই কাম্য না, এবং আন্দোলনকারী হিসেবে আমরা কখনো এটা প্রত্যাশা করি না। শিক্ষার্থীদের নিরাপত্তা সহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং আগামীতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সজাগ থাকার আহ্বান শিক্ষকদের। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হোক এবং দ্রুত এই পরিবেশটা ফিরে আসুক। সকল পক্ষের অবস্থান নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করা প্রয়োজন, যাতে পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। অরাজকতা সৃষ্টিতে যোগ দিয়েছিল বহিরাগতরা, সতর্ক থাকার অনুরোধ পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তার। শিক্ষার্থী ভাই বোনদের তাদের যে আন্দোলন, তাদেরকে যেমন সতর্ক থাকতে হবে, পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ক্যাম্পাসে যেন বহিরাগত কেউ প্রবেশ না করতে পারে, বা যদি কেউ প্রবেশ করে তাকে যেন চিহ্নিত করতে পারে, এই ধরনের ব্যবস্থাপনা থাকা প্রয়োজন। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার। প্রভাবশালীদের চাপে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ছেড়েছেন পরিচালক ও উপপরিচালক। পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে প্রভাবশালীদের হুমকিতে 1 মাসের কাছাকাছি অনুপস্থিত তারা, অনিয়মিত তত্ত্বাবধায়কও। প্রশাসনিক শূন্যতায় ব্যাহত হচ্ছে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিংয়ের জনবল নিয়োগের প্রায় 4.5 কোটি টাকার দরপত্র নিয়ে চলছে প্রশাসনিক অচলাবস্থা। পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে হুমকি দেন সরকার ঘনিষ্ঠ এক প্রভাবশালী। চাপ সইতে না পেরে হাসপাতাল ছেড়েছেন পরিচালক ও উপপরিচালক। গত 9 জুলাইয়ের পর আর হাসপাতালে আসেননি পরিচালক ডাক্তার গৌতম কুমার পাল, ছুটি নিয়েছেন। তত্ত্বাবধায়ক ডাক্তার আক্তারুজ্জামানও ছুটিতে। উপপরিচালক ডাক্তার হুসাইন সাফায়াত স্বেচ্ছায় বদলি হয়ে চলে গেছেন। একই চেষ্টায় আছেন পরিচালক আর তত্ত্বাবধায়কও। 3 শীর্ষ কর্মকর্তার অনুপস্থিতিতে অচল অবস্থা দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্রটির। তবে প্রভাবশালীর হুমকির বিষয়ে কথা বলতে চান না পরিচালক। আমি এই ব্যাপারে কোনো কিছু বলতে যাচ্ছি না, আমার এই সুস্থতা হলে আসবো। অন্য দুজনও যোগাযোগ বিচ্ছিন্ন। ভারপ্রাপ্ত পরিচালকও বিষয়টি এড়িয়ে যান। প্রভাবশালী মহলের চাপ আর প্রশাসনিক দুর্বলতার এমন নজিরবিহীন কাণ্ডে মুখে কুলুপাটা দুঃখজনক মন্তব্য করে উদ্বেগ জানিয়েছেন চিকিৎসক নেতা ও সচেতন মহল। রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় একটা ভালো বাণিজ্য, যেটা ভয়ঙ্কর দুর্নীতিতে ছেয়ে গেছে। কাজগুলি থেকে প্রভাবশালীদের কিভাবে বিরত রাখা যায়, এই বিষয়ে আমি সরকারের
উচ্চ মহলে এর জোর দাবি জানাচ্ছি। আউটসোর্সিংয়ে জনবল নিয়োগে জড়িত শক্তিশালী সিন্ডিকেট, ঠিকাদারদের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির তদন্ত চলছে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। জয়পুরহাটে পটল চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। স্বল্প খরচ ও লাভ বেশি হওয়ায় প্রতি বছরে বাড়ছে পটলের আবাদ। চলতি বছর জেলাটিতে 465 হেক্টর জমিতে পটল চাষ হয়েছে। বিঘা প্রতি কৃষকের খরচ 20,000 টাকা। পাইকারি বাজারে প্রতি মন পটল বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা দরে। প্রতি বিঘা জমিতে কৃষকের লাভ হচ্ছে 40 থেকে 50,000 টাকা। পটল চাষে কৃষকদের পরামর্শ সহ সব ধরনের সহায়তা দিচ্ছে জেলা কৃষি বিভাগ। এবারে জানাবো দেশের বাইরের খবর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাজের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, হামাজের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ও তার একজন দেহরক্ষীকে ইরানের রাজধানী তেহরানে একটি বাসভবনে হত্যা করা হয়। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ডের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে কথা জানায় বার্তা সংস্থা আল জাজিরা। রেভলিউশনারি গার্ডের ওই বিবৃতিতে বলা হয়, ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার তেহরান অবস্থান করেছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নিতে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় 2 শিশুসহ নিহত হয়েছেন 3 জন। আহত হয়েছেন আরও 74 জন। ইসরায়েল জানিয়েছে তারা হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শোকরকে হত্যার উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ বৈরুতের হারেত রইত এলাকায় এই হামলা চালায়। হামলায় ফুয়াদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তবে তা অস্বীকার করে হিজবুল্লাহ জানিয়েছে ফুয়াদ শোকর নিরাপদে রয়েছেন। ফুয়াদ শোকর হিজবুল্লাহর অপারেশন ইউনিটের প্রধান এবং হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর ডানহাত হিসেবে পরিচিত। গত শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় 12 জন নিহত হয়। এ ঘটনায় হিজবুল্লাহ জড়িত দাবি করে প্রতিশোধ নিতেই পাল্টা হামলা করল ইসরায়েল। হামলার নিন্দা জানিয়ে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি একে ইসরায়েলের জন্য নির্লজ্জ আগ্রাসন বলে কঠোর সমালোচনা করেছেন। নিন্দা জানিয়েছে ইরান ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, নিজেদের সুরক্ষিত রাখার অধিকার ইসরায়েলের রয়েছে। এর সাথে শেষ করব সকাল 9টার নিউজ আওয়ার। এবারে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হামাস প্রধান ইসমাইল হানিয়া ইরানে নিহত। নির্বাহী আদেশেই নিষিদ্ধ হচ্ছে জামায়াত ইসলামী, সিদ্ধান্ত আজকের মধ্যে। স্বস্তির মেট্রো রেল বন্ধ, আবারও ভোগান্তিতে নগরবাসী। সাম্প্রতিক অস্থিরতায় বাড়বে খেলাপি ঋণ, কমবে ব্যাংকের মুনাফা, শঙ্কা বিশ্লেষকদের। প্রভাবশালীদের হুমকিতে দীর্ঘদিন অনুপস্থিত খুলনা মেডিকেলের শীর্ষ কর্মকর্তারা। ভাঙচুরের ক্ষতচিহ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অচেনা রূপ। এবং হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নিতে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত 3। Sponsored by Abiba Finance Limited. এই ছিল নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন।